অসুস্থ মুখটার কাছে গেল মাহাতিম। এক হাতে গাল ধরে কপালে গভীর চুমু খেলো। নিভু নিভু চোখ দুটোর দিকে আবারও চুপ করে তাকিয়ে রইল। নির্বাক মাহাতিমের দৃষ্টিজোড়ায় দৃষ্টি মিলিয়ে থাকলো মেহনুর। মুখের অক্সিজেন মাস্কটা টেনে সরাতে ইচ্ছে করছে। যদি মাস্কটা মুখে না থাকতো তাহলে মাহাতিম কি চুমু খেত না? মাহাতিম নড়ে চড়ে দৃষ্টি সরিয়ে নিল। মুখের উপর থেকে মুখ সরিয়ে দুর্বল মেহনুরের কণ্ঠায় ছোট্ট চুমু খেলো। চোখ বন্ধ করে মেহনুরের থুতনির নিচে মুখ গুজে দিল মাহাতিম। মেহনুরের দেহের উপর নিজের অস্তিত্বটা ছেড়ে দিল সে। স্যালাইনের নল ঢুকানো হাতটা ধীর গতিতে উপরে তুলল মেহনুর। মাহাতিমের শক্ত শরীরটায় হাত উঠিয়ে দুর্বলভাবে বুলিয়ে দিতে লাগলো। অন্য হাতটা নাড়াতে পারছে না। ওই হাতটা অবশ হয়ে পড়ে আছে। অসহ্যকর মাস্কটার জন্য একটু আদর করতে পারছে না। হঠাৎ মাহাতিম আস্তে আস্তে বলে ফেলল, সব চলে গেল, আর কেউ নেই। ভেতরটা যন্ত্রণায় গুমড়ে উঠল। চোখ বন্ধ করে ফেলল মেহনুর। নিজের বুকটার ভেতর মাহাতিমকে লুকিয়ে রেখে চিৎকার করে বলতে মন চাচ্ছে তার, খুব মন চাচ্ছে বলতে, আমি আছি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। মেহনুর দুর্বলতার কাছে হার মেনে কিছুই বলতে পারল না। শুধু স্পর্শ হিসেবে মাহাতিমকে নিজের সাথে জোর খাটিয়ে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপচাপ থাকতেই স্বাভাবিক কণ্ঠে বলল মাহাতিম, তুমি তোমার বাড়ি ফিরে যাও মেহনুর। কথাটায় সম্বিত ফিরে পেয়ে চোখ খুলল মেহনুর। পিঠের উপর হাত সরাতেই মাহাতিম মুখ তুলে তাকালো। মেহনুরকে ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে তাকাতেই মেহনুর আশ্চর্য হয়ে তাকালো। মিনিটের ভেতর কি হয়ে গেল ফিসফিসিয়ে কোনো রকম বলল, কেন যাব? মেহনুরের দিক থেকে চোখ সরালো মাহাতিম। মেহনুরের স্যালাইন লাগানো হাতটা নিজের গা থেকে দূরে সরিয়ে দিল। পুনরায় মেহনুরের দিকে দৃষ্টি ফেলে কাঠিন্য স্বরে বলল, কারণ এখানে কারোর দরকার নেই। তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমি সৌভিককে বলে ব্যবস্থা করে দিচ্ছি। আমি যাওয়ার পরই নিজ দায়িত্বে গ্রামে ফিরে যাবে। একটা পাষাণের মতো লাগলো মাহাতিমকে। একটা আস্ত পাষাণ তুল্য মানুষ। হতভম্বের মতো তাকিয়ে থাকতে থাকতে স্থির হয়ে গেল মেহনুর। কারো দরকার নেই মানে কি? ব্যথায় চোখ কুঁচকে ফেলল মেহনুর। বিছানার চাদরটার সাথে সাথে খামচে ধরতে চাইল, কিন্তু আফসোস সে একটুও পারল না। বাঁ হাতের রগটা প্রচণ্ড ব্যথা করছে। রাতের এই টাইমটা তার জন্য যন্ত্রণার। অসহন ব্যথায় চোখ মুখ খিঁচে ফেলেছে মেহনুর। দু চোখের কিনারা দিয়ে মোটা মোটা দুফোঁটা গড়িয়ে পড়ল। সেটা দূর থেকে দেখতে পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কেউ। হতাশায় চূর্ণ হয়ে নিজের রুমে ফিরল সে। অলস পায়ে জানালার কাছে এসে পকেট থেকে ফোন বের করল। একবার ভাবল কল করবে না, পরক্ষণে চিন্তা করল কলটা দেয়া উচিত। কানে ফোন এঁটে চাঁদহীন আকাশে তাকিয়ে আছে সৌভিক। রাত এখন 2টোর একটু বেশি। কলটা রিং হচ্ছে, তার মানে ওই ব্যক্তি এখনও জেগে আছে। বড় করে ঢোক গিলল সৌভিক। আজকাল সে ব্যক্তিকে ফেস করতে প্রচণ্ড ভয় লাগে। সে আর আগের মতো নেই। তার মধ্যে যেন জ্বলন্ত আগুনের টগবগে ভাব কাজ করে। কথা বলতে গেলে অদ্ভুত ঝাঁজের সাথে কথা বলে। শক্ত ভঙ্গিতে কাটকাট স্টাইলে আচরণ করে। বিশেষ প্রয়োজন ছাড়া মুখ খুলতে চায় না সে। একটা প্রশ্ন জিজ্ঞেস করলে খুব অপেক্ষায় থাকা লাগে, নয়তো সংক্ষিপ্ত জবাব বুঝিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মাহাদির মৃত্যু ঝড়ের মতো তাণ্ডব চালিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে সব। কেউ কোথাও আগের মতো নেই। প্রত্যেকটা মানুষের জীবন তছনছ হয়ে গেছে। সবাই কঠিনভাবে ভেঙে পড়লেও মাহাতিম আনসারি এখনও অটল। তার স্বভাব, চালচলন, কথাবার্তায় মার্জিত রূপ সব কিছু আরও চমকে দেওয়ার মতো হয়েছে। বিগত দিনের ঘটনাগুলো মাহাতিম আনসারি নামক শক্ত তেজি পুরুষকে চরমভাবে পাল্টে দিয়েছে। মোট কথা, আজ তার আচরণ হিংস্র আগ্রাসী। তাকে দেখলে বুকটা আতঙ্কে কেঁপে ওঠে। রীতিমতো প্রচণ্ড ভয় লাগে। মনে হয় যে কোনো মুহূর্তে পৈশাচিক রাগটা দেখিয়ে ফেলবে। অমন রাগ, অমন তেজ সহজে দেখা যেত না। অথচ এখন আগ্নেয়গিরির টগবগে লাভার মতো রাগ পুষে থাকে সে। সৌভিক জানে আজও নীরবতার দেয়ালটা ওপাশ থেকে ভাঙবে না। বাধ্য হয়ে নিজেই তখন প্রশ্ন করে বলল,
কেমন আছিস দোস্ত? প্রশ্নটা বুঝি ঠিক হলো না। ওপাশের ব্যক্তিটা এখন প্রাণঘাতীর চেয়ে কম কিছু না। কিছুক্ষণ আমতা আমতা করলেও শেষমেশ মোদ্দা কথায় ফিরল সে। ওর শরীরের অবস্থা খারাপ মাহাতিম। বাধ্য হয়ে ডাক্তাররা এখন রক্ত দিচ্ছে। একটাবার বুঝ ও কেমন অবস্থা হয়ে গেছে। তুই যে শয়তানের মতো আচরণ করছিস, এটা কি ঠিক? তুই কেন বুঝতে চাস না? ও তোর প্রতি পুরোপুরি উইক হয়ে গেছে। ও মরে যাচ্ছে মাহাতিম। মেয়েটা মরে যাচ্ছে। প্লিজ কল হার। একদমে কথাগুলো বলে ফেলল সৌভিক। কথা বলতে বলতে তার গলাটা কখন যে উঁচু হয়ে গেছে বুঝতে পারেনি সে। মাহাতিম এখনও চুপ করে আছে। উত্তর না পেয়ে চোখ দুটো বন্ধ করল সৌভিক। জানালার ডান দিকের পর্দাটা বাতাসে নড়ে চড়ে তার মুখে বরাবর একদমে কথাগুলো বলে ফেলল সৌভিক। কথা বলতে বলতে তার গলাটা কখন যে উঁচু হয়ে গেছে বুঝতে পারেনি সে। মাহাতিম এখনও চুপ করে আছে। উত্তর না পেয়ে চোখ দুটো বন্ধ করল সৌভিক। জানালার ডান দিকের পর্দাটা বাতাসে নড়ে চড়ে তার মুখ বরাবর মৃদু স্পর্শ করল। বাতাস কমে যেতেই পূর্বের মতো থেমে গেল পর্দাটা। মাহাদির মৃত্যুর ৩য় সপ্তাহেও সুস্থ হয়নি মেহনুর। নিউমোনিয়ার মতো শীতলঘাতীর রোগে আক্রান্ত হয়েছে সে। মাঝে মাঝে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে অক্সিজেন নেওয়া লাগে। মাহাদি যখন সমুদ্রের উত্তাল জোয়ারে ভেসে যাচ্ছিল তখন সবাইকে উপেক্ষা করে পানিতে ঝাঁপ দেয় মেহনুর। সমুদ্রের নোনা পানিতে সাঁতারের দক্ষতা না থাকায় ব্যর্থ হয়ে পড়ে। তার নিজের শরীরটাও যে সুস্থ না সেদিকে লক্ষ্য করেনি সে। আদরের মাহাদিকে অমন অবস্থায় বাঁচানো দূর, নিজেই পানিতে নেতিয়ে পড়ে। ওই সময় ব্যর্থ সৌভিকরা তীরের কাছে নীতির চিৎকার শুনতে পায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তাড়াতাড়ি মেহনুরকে উদ্ধার করতে ছুটে। ভাগ্য ভালো, মেহনুর বেশি দূর তলাতে পারেনি। তীরের অনেকটা কাছাকাছি ছিল বলে দ্রুত উদ্ধার করেছে ওরা। সেই থেকেই মানসিক অবস্থা চুরমার মেহনুরের। শরীরটাও সেটা তালে তালে খারাপের দিকে যাচ্ছে। হাতিম সিভিল ড্রেসে অফিসিয়াল গাড়িতে ওঠার সময় সৌভিকের কাছে পাষাণের মতো দায়িত্ব বুঝিয়ে যায়। মেহনুরকে যে করেই হোক বাপের বাড়িতে পাঠানো চাই। মাহাতিম কেন আহাম্মকের মতো এমন কাজটা করছে সেটার কিছুই জানে না সৌভিক। অনেকবার জিজ্ঞেস করেও মাহাতিমের কাছে উত্তর মেলেনি। ওকে গ্রামে পাঠাচ্ছিস কবে? অনেকক্ষণ পর উত্তর এলে ভাবনার দুয়ার থেকে ছুটে এলো সৌভিক। ভ্রুকুচকে আশ্চর্য হয়ে বলল, তুই কি এখন লাথি মেরে বের করতে চাচ্ছিস? তোর বউ যে অসুস্থ তুই বুঝতে পারছিস না? আবারও ওপাশ থেকে নীরবতা আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ড চুপ থেকে দৃঢ়তার সাথে বলল, গলা নামা। আমার সাথে গলা উঁচাবি না। ওকে পরদিনই বিদায় করার ব্যবস্থা করতে বলেছিলাম, তুই আমার কথাটা শুনিসনি। তার উপর আমার সাথে গলাবাজি করছিস, সেটা আমি একদম সহ্য করতে পারছি না। অবিশ্বাস্য চোখে আকাশের দিকে চেয়ে রইল সৌভিক। মুখ খুলে কিছু বলতে গিয়েও যুগোপযোগী শব্দ খুঁজে পেল না। আজ পর্যন্ত এমন টোনে কখনো কথা বলেনি মাহাতিম। তার সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাহাতিম এসব বলছে। সৌভিক বহু কষ্টে আবারও গলা দিয়ে শব্দ বের করল। কথা বলতে গিয়ে আড়ষ্টে বিহ্বল হয়ে বলল, বিয়েটা সেদিন নিজের ইচ্ছাই করেছিলি দোস্ত। মেহেদুর কিন্তু একটু আওয়াজও করেনি। তুই যে ওকে চলে যেতে বলেছিস ও সেটাও মেনে নিয়েছে। মর্জা আন্টিকে ট্রিটমেন্টের জন্য ফ্লাইটে চড়িয়ে ও সোজা গ্রামে চলে যাবে। গলাটা ক্রমশ নিচে নেমে গেল। নিজের অসহায়ত্ব লুকানোর জন্য চুপ রইল সৌভিক। ওপাশ থেকে সব শোনার পরও মাহাতিম আজ আশ্চর্যভাবে চুপ। সৌভিকের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে নিরুত্তেজ ভঙ্গিতে রাখি বলতে নিচ্ছিল। তখনই সৌভিক ম্লান কণ্ঠে বলল, তোর বউ ঘুমের ঘোরেও কাঁদে রে মাহাতিম। বিশ্বাস কর, ও যদি আমার বোন হতো তোকে আমি খুন করে ফেলতাম। তুই আসলেই নিষ্ঠুর। টুটটুট করে কেটে গেল কলটা। এবার কলটা মাহাতিমের জায়গায় সৌভিকই কেটে দিয়েছে। কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মাহাতিম। নিচের দিকে ঠিক ডান কোনায় গ্লাসটা চৌচির হয়ে আছে। চৌচির অংশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি ঘোলা হয়ে এলো। অজান্তেই ডেস্কের উপর থাকা সাদা ডকুমেন্টটা বড় বড় ফোঁটায় ভিজতে লাগলো। সিওসি খেলতে গিয়ে মাহাদি ভুলবশত হাত থেকে ফোনটা ফেলে দেয়। ফ্লোরের সাথে জোরে বাড়ি খাওয়াতে ফোনের ডান কোনায় গ্লাসটা ভেঙে যায়। সেদিন মাহাদিকে ইচ্ছে মতো বকেছে মাহাতিম।
কানটাও মোচড় মেরে লাল টকটকে করে দিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চট করে চোখ দুটো বন্ধ করলো মাহাতিম। ফোনটা ডেস্কের উপর ছেড়ে ফ্লোরের সাথে পা ঠুকে দিল। মৃদু একটা শব্দ তুলে রকিং চেয়ারটা কম্পিউটারের সামনে থেকে উল্টো ঘুরে গেলে সোজা দাঁড়িয়ে পড়ল মাহাতিম। দ্রুত দুই চোখে বৃদ্ধাঙ্গুল ও তর্জনী চেপে একটা টাওয়েল নিয়ে ওয়াশরুমে গেল। গভীর রাত হলেও ঠান্ডা পানির শাওয়ারটা ফুল স্পিডে ছেড়ে দিল সে। তীব্র বর্ষণের নিচে দাঁড়াতেই দু হাতে টি শার্ট খুলে ফেলল। দূরে নিক্ষেপ করতেই ঝপাস করে দেয়ালে বাড়ি খেয়ে মেঝেতে পড়ল ওটা। রাগে, ক্ষোভে, লজ্জায় নিজের প্রতি ঘেন্না কাজ করছে, ধিক্কারে বুক চিরে আসছে। তার ঠান্ডা মস্তিষ্ক, দীর্ঘদিনের প্রশিক্ষণ, সুকৌশল, দক্ষতা সবকিছু কিভাবে গুলিয়ে ফেলেছে। চোয়াল শক্ত করে দু হাত দেয়ালের উপর রাখল। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়ালে ঘষতে লাগলো মাহাতিম। একের পর একের শক্ত হাতের মুঠিগুলো সাদা চকচকে টাইলসের দেয়ালে কঠিন আক্রোশে পড়ছে। ধিম ধিম করে ভুতুড়ের শব্দগুলো ওয়াশরুমে ছড়িয়ে পড়ছে। এত রাতে এমন শব্দ শুনলে যে কারো রক্ত হিম হতো। ভাগ্যে সেটা অ্যাপার্টমেন্টের মতো ভবন। এখান থেকে কোনো শব্দই চার দেয়ালকে ভেদ করতে পারে না, একটুও না। বেলকনি ঝুলন্ত দোলনায় বসে আছে অনামিকা। পা দুটো তুলে আসন করে বসেছে। তার দুহাতের ভেতর সিরামিকের কালো মগ, সেই মগ থেকে উত্তপ্ত ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। সোডিয়ামের হলুদ বাতির জন্য রাস্তার দুধার হলদেটে হয়ে আছে। জনশূন্য রাস্তা দিয়ে একটা দুটা মানুষ হুটহাট যাতায়াত করছে। নীরবতার মধ্যে তলিয়ে আছে জায়গাটা। একা একা চমৎকার লাগছে। দোলনার বুনন শৈলীর দেয়ালে পিঠা হেলে দিল অনামিকা। মগে দু ঠোঁট চেপে ছোট্ট চুমুক দিল। জিভে তেতো স্বাদ ঠেকতে আরামের চোখ বন্ধ করলো। চেষ্টা করলো স্মৃতির পাতাগুলো হাতড়ে দেখার। মা নেই। মা দেখতে কেমন জানা নেই। মায়ের স্নেহটা কত মধুর হতো তাও জানে না। খুব ছোট্ট থেকে আদরহীন জীবনে বড় হয়েছে। বাবা তো মস্ত বড় পলিটিশিয়ান। দেশের ক্ষমতাধর ব্যক্তিদের সাথে ওঠা বসা, চলাফেরা, ঘোরাফেরা সব করেন। এমনও হতো বাবা অনেক দিন পর্যন্ত বাসায় আসতো না। ফুপিও তার বাবার মতোই খুব পাওয়ার নিয়ে দাপট দেখায়। মহিলা হলেও সে যেন একাই 100। আনসারি নিবাসে রজনীর সঙ্গে সঙ্গে সেও থাকতে শুরু করে। স্কুল কলেজের সঙ্গদোষের কারণে অশ্লীল ব্যাপারগুলো তার কাছে রুচিশীল লাগে। আজ পর্যন্ত কোনো ছেলে অনার প্রতি মুখ ফিরিয়ে চলেনি। তার আকর্ষণীয় ফিগার, রূপ, সম্মোহন, দেহভঙ্গিমা ছেলেদের টনক নড়িয়ে দিত। যাকে টার্গেট করত সেই ছেলেই ওর দিকে অদ্ভুত ডোরে চলে আসতো। অদ্ভুত ও বিচিত্র জগতের মধ্যে ধীরে ধীরে এভাবেই প্রবেশ করে অনামিকা। পরিবারের অযত্নশীল ব্যবহারের কুফল পরিণতি ধরা পড়ে। ঠিক মদের নেশার মতোই জঘন্য এক নেশায় লিপ্ত ছিল। সেই নেশার শেষ পরিণতি বিছানা পর্যন্ত ফুর্তি করা, এরপর নতুন কাউকে খোঁজা। নিম্ফোমেনিয়া নামক ভয়াবহ রোগে আক্রান্ত ছিল সে, যেখানে ছেলেদের সাথে সঙ্গ উদযাপন করাটাই মুখ্য থাকে। মাহাতিমের প্রতি আকৃষ্ট হলেও নিজেকে সামলে রাখত সে। মাহাতিম যে অন্য 10টা যুবকের মতো নয় ভালোভাবেই বুঝত না। মাহাতিম তার প্রতি চোখই তুলে দেখত না। মাঝে মাঝে লঞ্চ সাইডে জগিং শেষে ঘাড়মাক্ত বডিটা দেখে বিচলিত হতো অনা। এক চুম্বকার্ষণের জন্যই সে আস্তে আস্তে মাহাতিমকে চোখে চোখে রাখতে শুরু করে। অনেকভাবে মাহাতিমকে নিজের দিকে টানার চেষ্টা করেছে। প্রতিবারই মুখ থুবড়ে ব্যর্থ হয়েছে অনামিকা। তার এমন ডিসঅর্ডারের কথা রজনী যখন জানল তখন বেশ হয়ে গেছে। বারবার মাহাতিমের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে হিংস্র হয়ে উঠেছিল অনামিকা। অপেক্ষায় থাকে সুযোগের জন্য। মার্জা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সবাই তড়িঘড়ি করে হাসপাতালের রাস্তা ধরল। এদিকে পুরো বাড়িতে মানুষ নেই। অনামিকা এসব ঝঞ্ঝাট থেকে নিস্তারের জন্য মিছিমিছি মাথা ব্যথার নাটক করেছিল। অনামিকা অবশ্য জানত না সেদিন সন্ধেটা তার জন্য কেমন হতে চলেছে। ঠিক এভাবেই বেলকনিতে বসে বসে কফি খাচ্ছিল সে। হঠাৎ অনা মেইন গেট দিয়ে একটি গাড়ি ঢুকতে দেখে বেশ আশ্চর্য হয়। তখনই স্পষ্ট চোখে কিছু দেখতে পেয়ে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। কফিটা আধা মতন খেয়ে নিজেকে প্রস্তুত করতে চলে যায় অনামিকা।
আজ রাতটা লীলা খেলা না হলেও প্রণয় লীলা হবে। মাহাতিম বাড়িতে ফিরলেও মায়ের অসুস্থতার কথা সিরাজ কাকার জন্য জানতে পারেনি। ক্লান্ত মাহাতিমকে দেখে তিনি ভাবেন একটু পরেই জানিয়ে দেবেন। তিনি মাহাতিমকে বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন রুমে। নিজে অন্য কাজ দেখতে চলে গেলেন। ওত পেতে থাকা অনামিকা চুপ করে দরজা ঠেলে ঢুকে। জানালায় সব পর্দা দিয়ে পুরো অন্ধকার করে রেখেছে। মুচকি হাসল অনা। মাহাতিম যে ঘুমের সময় চারপাশ অন্ধকার করে শয় সেটা সে জানে। ব্যাস, চোখ শুয়ে আসা অন্ধকারে পা টিপে টিপে এগিয়ে যায়। পুরো রুমটা পারফিউমের গন্ধে মোমো করছে। নিঃশব্দে গভীর করে নিঃশ্বাস নিল অনা। প্রাণ চাঞ্চল্যকর একটা গন্ধটা শিরশির করে দেহের উপর হিম বইয়ে দিচ্ছিল। আরও উন্মাদের মতো অস্থির হলো সে। বিছানার দিকে ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে রইল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে মাহাতিম। বিছানার একপাশে তার সদ্য খুলে রাখা শার্টের পাশে হ্যান্ডওয়াচ, সাদা রঙের রুমাল পরে আছে। কয়েক মাসের দীর্ঘ ট্রেনিং, লম্বা জার্নিতে ক্লান্ত ছিল মাহাতিম। কোনো রকমে ফ্রেশ হলেও কেবল শার্ট খুলে বিছানায় ঢলে পড়ে। তন্দ্রায় আচ্ছন্ন হলেও হঠাৎ পিঠের উপর উষ্ণ জাতীয় অনুভব করল। তন্দ্রার ঘোর ভেবে আমলে নিল না সে। হঠাৎ পুরো পিঠের উপর 5 আঙ্গুলের গাঢ় স্পর্শ। চোখ খুলল মাহাতিম। অন্ধকার রুম, নির্ঘাত এই অন্ধকার রুমে কেউ ঢুকেছে। কে ঢুকল? তন্দ্রা বিঘ্ন মাথাটা তৎক্ষণাৎ কিছু ঠাউর করতে পারল না। এমন পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখল মাহাতিম। কোনো প্রকার রিয়্যাক্ট বা সেলফ ডিফেন্স না দেখিয়ে চুপচাপ বিষয়টা ধরার চেষ্টা করল। এটা একটা মেইলি ঘটনা। তার প্রতি অ্যাট্রাকশন থেকে গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। বাড়িতে বহিরাগত মেয়ে মানুষ ঢোকার সাহস নেই। তার রুম অবধি আসলেও তাকে এভাবে ছোঁয়ার মতো বিরাট কলিজা এখন পর্যন্ত কারো হয়নি। অন্ধকারে খুব চালাকির সাথে হাত নাড়ল মাহাতিম। চোখের নিমিষে বিছানার উপর ধীরিম করে আওয়াজ হতেই মেয়েলি কণ্ঠটা আর্তনাদ করে উঠল। এক মুহূর্তের ভেতর বিছানা থেকে নেমে লাইট জ্বালায় মাহাতিম। পুরো অন্ধকার উবে গিয়ে আলোয় পূরণ হয়ে গেল। কৌতূহলী চোখ দুটো এবার রাগে ভস্ম হলো। তীব্র হুঙ্কারে চেঁচিয়ে উঠল মাহাতিম। সোজা সাপটা তুই সম্বোধন করে বলল সে। তুই আমার রুমে কিভাবে ঢুকলি? অনামিকার ডান হাতের কবজিটা বুলাতে বুলাতে চোখ খুলে তাকালো। ব্যথায় আর্তনাদ করতে করতে বলল। রাগে মাহাতিমের নাক বুক ক্রমশ ফুলে ফুলে উঠছে। মুখটা রক্তিম হয়ে কপালের 2 পাশে নীল রগ ফুটে উঠেছে। রাগটা কোনো রকম সংবরণ করে তেজানো কণ্ঠে বলল। তুই ফটাফট আমার রুম থেকে বের হ। আমার সামনে পড়ে থাকলে তোর মান সম্মান কিচ্ছু টিকবে না। এক্ষুনি বেরিয়ে যা। ফুঁসতে থাকা মাহাতিম মাথাটা নিচু করে তর্জনী দিয়ে বেরিয়ে যাওয়ার ইশারা করল। মাহাতিমের নত মাথা দেখে অন্য কিছু ভেবে মুচকি হাসল অনামিকা। শোয়া থেকে উঠে দাঁড়াতে সম্মোহনীর ভঙ্গিতে কর্মকাণ্ড শুরু করল। পরনে সিল্কের সাদা নাইট ড্রেস, কোমরের বাঁ দিকে ফিতা ঝুলছে। ড্রেসটা কেবল হাঁটু পর্যন্ত এবং দৃষ্টিকটু। 2 হাত দিয়ে এলোমেলো চুলগুলো আস্তে আস্তে খোপা করল অনা। বক্ষদেশ ফুলিয়ে অশ্লীল দেহভঙ্গি প্রকাশ করে চুপচাপ দরজার কাছে আসলো। মাহাতিম দরজার ডান দিকে নত চোখে দাঁড়িয়েছিল। হঠাৎ কানে ঠাস করে দরজা লাগানোর আওয়াজে ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। অনামিকা বন্ধ দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। চোখে রহস্যময়ী দৃষ্টি, ঠোঁটে বাঁকা ও ন্যাকা ন্যাকা হাসি দিয়ে চেয়ে আছে। মাহাতিমের চোখে চোখ রাখতেই কোমরের বাঁ দিকের ফিতায় হাত রাখল অনা। ছোট্ট গিটটা তর্জনীতে পেঁচিয়ে খুলতে নিচ্ছিল। মাহাতিমের সজাগ চোখে ওটা ধরা পড়তেই সেও চামড়ার বেল্ট খুলতে লাগলো। অনামিকা তার বেল্ট খোলার দৃশ্য দেখে গাঢ় ঠোঁটে হেসে দেয়। নাইট ড্রেসের বেশ চওড়া ফিতাটার একটা জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বের করে। মাহাতিম সেটাও স্থির চোখে এক পলক দেখে নিয়ে ফের অনার দিকে তাকালো। তার চামড়ার বেল্টটা এক টানে কোমর থেকে খুলতেই অনামিকা ছোট্ট জিনিসটা ডান হাতে বাড়িয়ে দিল। এমন দৃশ্য দেখে মাহাতিম দাঁতে দাঁত পিষে অমনি শুরু করলো পৈশাচিক আচরণ। প্রত্যেকটা পৈশাচিকতা রুমের ভেতর কাঁপিয়ে দিচ্ছে। দূর দূরান্তে ছুটে যাচ্ছে চিৎকার। রুমের 4টা দেয়ালে তীব্র আঘাতে শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল।
ফ্লোরে বিবশ হয়ে ধপ করে পড়ে যায়। ঠোঁট ফেটে ফুলে ওঠে তার। নাকের ডান ফুটো দিয়ে তরল রক্ত দেখা যায়। দেহের 206টা হাড়ে যেন যন্ত্রণার ইন্ধন ঢুকিয়ে দেয়। সাবু খালার ওমর আল্লাহ গো চিৎকার শুনে সিরাজ দৌড়ে ছুটে আসে। এসে হতভম্বের মতো একবার রক্তাক্ত অনার দিকে তাকায়, আর একবার হাঁপাতে থাকা মাহাতিমের দিকে তাকায়। মাহাতিমের অবস্থা ও বেল্টটা রক্তাক্ত বেল্ট দেখে সিরাজ কাকা আসল রক্তমাখা ব্যাপারটা আঁচ করলেও সাবু খালা উল্টো ব্যাপার বুঝল। রক্তাক্ত অনামিকাকে দেখে সাবু খালা লোলুপ কর্মটা ভেবে হায় হায় খোদাগো করতে লাগলো। চোখ খুলল মাহাতিম। সেদিনের বিভৎস চিত্রটা সেও শাওয়ার নিতে নিতে স্মরণ করল। কখনো কোনো মেয়ের প্রতি এতটা ক্ষোভ ঝেড়ে ফেলবে বুঝতে পারেনি মাহাতিম। রাগটা সম্ভবত কুরুচিপূর্ণ আচরণের জন্য তুঙ্গে চড়ে গিয়েছিল, আর সেটাই ছিল এক নিঃশ্বাসে পেটানোর কারণ। শাওয়ারের সিলভার নবটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে চিন্তামগ্ন মাহাতিম মেহনুরের জন্য বিষণ্ণ হয়ে গেল। টাওয়ালটা বিছানায় রেখে রকিং চেয়ারে বসল সে। সেদিন নক্ষত্রবাড়ি রিসর্টে অসুস্থ মেহনুরকে নিয়ে পাগলের মতোই হয়েছিল। জ্বর নামাতে গিয়ে শেষ রাতের দিকে সফল হয় মাহাতিম। মেহনুরের মাথাটা তার কোলেই ছিল সেদিন। আজও মেহনুর অসুস্থ, কিন্তু সে পাষাণের মতো দূরে বসে আছে। হঠাৎ একটা ইনকামিং টেক্সটে বিপ হলো ফোনটা। দূর থেকে চোখ বুলাতেই অদ্ভুত স্টাইলে লেখা টেক্সটটা বুকের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। How are you feeling, my boy? You soul tell to your beloved wife. Take care. তোর বউ ঘুমের ঘোরেও কাঁদে রে মাহাতিম। হঠাৎ কথাটা মনে পড়তেই অজানা এক উত্তেজনায় ডেস্ক থেকে ফোন তুলল। চটপট কল করে রিসিভের জন্য অপেক্ষা করলো। ফোন ধরছে না কেন? লাগাতার কলের পর কল দিয়েই গেল মাহাতিম। কোনো ফুরসত না দিয়ে যেই 8 নাম্বার কল দিয়ে বসলো, তৎক্ষণাৎ উপাস থেকে রিসিভ হলো সেটা। মাহাতিম অস্থির হয়ে বলল, হ্যালো হ্যালো মেহনুর, মেহনুর তুমি কি শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই। কোনো সাড়া না পেয়ে মাহাতিম আরও উৎকণ্ঠায় ঢলে পড়ল। মেহনুর প্লিজ রেসপন্স মি। মেহনুর কথা বলো। মেহনুর তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুর মেহনুর কথা বলো। এক নাগারে চেঁচাতে লাগলো মাহাতিম। ভয়ে তার কলিজাটা কামড়ে আছে। না জানি ওই দজ্জাল মহিলাটা খারাপ কিছু করলো নাকি। যদি কিছু করে ফেলে তাহলে এইবার এক চুলো ছাড় দেবে না। মাহাতিম ডেস্কের সামনে বসে খুব দ্রুত কলটা ব্লুটুথে কানেক্ট করলো। ফোনটা মাউসের পাশে রাখতে আরেকবার সারার জন্য চেঁচিয়ে উঠল সে। নিরুত্তর অবস্থা দেখে যেই ইন্টারকমটা বাজাতে নেবে অমনি অস্ফুট ও রোগা কণ্ঠ শুনতে পেল। শান্ত হন। চূড়ান্ত মুহূর্তে থেমে গেল মাহাতিম। বুকটা এখনও ধুকপুক ধুকপুক করছে। নিঃশ্বাসটা সেকেন্ডের ভেতর ভারী হয়ে গেছে। মেহনুর যে ইচ্ছে করে সাড়া দেয়নি সেটা ভেবে চরম রাগ উঠল তার। ইন্টারকম টিপে আর নোমানকে ডাকতে হলো না। রাগে অপ্রত্যাশিত কথাটা ক্ষোভের সাথে বলতে গিয়ে তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল মাহাতিম। রাগটা চেপে গিয়ে নিজেকে ঠান্ডাভাবে বোঝাতে লাগলো, তোর বউ অসুস্থ, বিছানায় পড়ে আছে। ওর অবস্থা তোর চেয়েও খারাপ। একদম রাগ দেখাবি না, ঠান্ডা থাক, একদম ঠান্ডা থাক মাহাতিম। এক বুক গভীর নিঃশ্বাস নিয়ে রকিং চেয়ারের গায়ে পিঠ ঠেকিয়ে দিল সে। শান্ত কণ্ঠে গম্ভীর মেজাজে বলল, আমি যে গরুর মতো চেঁচালাম, জবাবটা দাওনি কেন? পুরোটা কথা শান্ত কণ্ঠে বললেও তীব্র ক্ষোভটা ঠিকই প্রকাশ পেল। মেহনুর একটু চুপ থেকে গলা ব্যথা হচ্ছে। চোখ খুলল মাহাতিম। ভ্রু কুঁচকে উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করল, তোমার গলা ব্যথা শুরু হয়েছে? মেহনুর খুসখুসে গলায় বলল, জি। আশ্চর্য হয়ে বলল মাহাতিম, কি আশ্চর্য, তুমি তো আমাকে এই ব্যাপারে কিছুই বলনি। মাহাতিম অকপটে কথাটা বলে ফেললে মেহনুর একটু চুপ থাকলো। পরক্ষণে স্বর নামিয়ে মলিন কণ্ঠে বলল, আপনি যে একবারও আমার খোঁজ নেননি। আমি তো আগের মতো হাত নাড়াতে পারি না। এখন যে আপনার সাথে কথা বলছি তাও বালিশের ওপর লাউডে রেখে। গলা ব্যথার ব্যাপার এখনো কেউ জানে না, কাউকে বলিনি। আড়ষ্ট হয়ে গেল মাহাতিম। ইতস্তত ভঙ্গিতে নিচের ঠোঁটটায় জিভ বুলিয়ে নিল। চোখ দুটো বন্ধ করে শীতল কণ্ঠে বলল, হাত কি খুব ব্যথা? কল কি কেটে দেব?
ওপাশ থেকে মৃদু হাসি দিয়ে বলল মেহনুর। হাতের অজুহাত দিয়ে পালাতে চাচ্ছেন? ফিক করে হেসে ফেলল মাহাতিম। রকিং চেয়ার থেকে উঠে রুমের লাইট নিভিয়ে দিল। বিছানার দিকে আস্তে আস্তে বলল, কোথায় পালিয়ে যাব? যাওয়ার জন্য শুধু 3টা জায়গা বেঁচে আছে। 1 যেখানে আছি সেখানে, 2 তোমার কাছে, 3 মাটির নিচে। আমার তো পালানোর জায়গা নেই। দীর্ঘশ্বাস ফেলল মেহনুর। খুব সাবধানে হালকা একটা ঢোক গিলে আলতো গলায় বলল, মাঝে মাঝে এমন কথা বলেন লজ্জায় মরে যাই। আর এখন কি সব বাজে কথা বলছেন? এগুলো না বললে চলে না? বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল মাহাতিম। খোলা জানালার পর্দাগুলো টেনে দিয়ে রুম অন্ধকার করে দিল। বালিশে মাথা ফেলে কাঁথা টেনে শান্ত গলায় বলল, ম্যাডাম। একটু দেরি না করে উত্তর দিল মেহনুর। বলুন। উত্তর শুনে একটু হেসে স্বাভাবিক গলায় বলল মাহাতিম, এই জান্তব নিষ্ঠুরটাকে আপনার ছোট্ট বুকটায় লুকাতে দিবেন? সাথে সাথে চোখ বন্ধ করল মেহনুর। গ্রীষ্মের খড় তপ্ত মাটির বুকে এক পশলা বৃষ্টির মতো আনন্দ অনুভব হলো। শোকাহত রুগ্ন মন অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হলো। নিগুড় উচ্ছ্বাসটা ব্যক্ত করে বলল, আসুন, আমি 2 হাতের ভেতর আপনাকে লুকিয়ে জড়িয়ে রাখবো। এক চিলতে সুখকর হাসি ফুটল মাহাতিমের। আজ তৃপ্ত ঠোঁটে বাঁকা হাসির বদলে প্রগাঢ় হাসিটা জড়িয়ে রইল। মেহনুরের মধ্যে আর জড়তার ছোঁয়া নেই। যতটুকু ছিটে ফোঁটা অবশিষ্ট ছিল তাও ধুলো হয়ে ঝরে গেছে। অন্ধকার রুমে অদৃশ্যভাবে অনুভব করল মেহনুর যেন কাছেই আছে, যেন 2 হাতে মাহাতিমের গাল ধরে সমস্ত মুখে অষ্টযুগলের গাঢ়তা বসিয়ে দিচ্ছে। ফোনের 2 প্রান্তে থাকা 2টো আত্মা, 2টো মন, 2টো বিহ্বল হৃদয় নীরবতার ভেতর নিজেদের আলাপন সারছে, জানান দিচ্ছে মনের অব্যক্ত অপ্রকাশ্য কথাগুলো। বহুক্ষণ নীরব থাকার পর মেহনুর ক্ষীণ গলায় বলল, আমি গ্রামে যেতে চাই না। জানি এক সময় ওটা আমার বাড়ি ছিল, কিন্তু আজ আমি ও বাড়ির মেহমান ছাড়া কিছু নই। ওখানে আমার সব থাকলেও আপনি নেই, মা নেই, কেউ নেই। আমি কি করে ওখানে থাকবো? মাহাতিম বিচক্ষণতার সুরে বলল, তুমি কি আমার কথা অমান্য করতে চাচ্ছ? মেহনুর চট করে উত্তর দিল, কোনোদিন অমান্য করেছি? করিনি, আজও করব না। কিন্তু এখানে সব ফেলে ওখানে কেন যাব বলুন? মাহাতিম আবারও কাটকাট সুরে বলল, তোমাকে ফেলে যেতে বলিনি। 1 লাইন বেশি বুঝতে চাও কেন? শুধু বলেছি ওখানে গিয়ে থাকো। মেহনুর কপট বিস্ময়ে বলল, থাকবো মানে? নাছোড়বান্দার মতো প্রশ্ন শুনে কিছুটা হাঁপিয়ে গেল মাহাতিম। সব প্রশ্নের কিন্তু বলার সময় যে এখনো আসেনি সেটাই বোকার মাথায় কে ঢোকাবে। মাহাতিম শান্ত স্বাভাবিক ভঙ্গিতে ব্যাপারটা সামলে নিল। মিটিমিটি হাসি দিয়ে বলল, গ্রামে রোমান্সের ভাইবটা ফুলফিল পাওয়া যায় এই জন্য। মেহনুর কথার প্যাঁচ বুঝতে না পেরে জিজ্ঞেস করে বসল, আপনি কি বলতে চাচ্ছেন ছেড়ে বলুন তো। মাহাতিম এবার দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল, বুঝো না কি বুঝাচ্ছি? মেহনুর বোঝার জন্য কিছুক্ষণ চুপ থাকলো। একটু ভাবতেই হঠাৎ চোখের কোটর বিশাল বড় বড় করে চেঁচিয়ে বলল, কেমন অসভ্য! ছি, মুখে আপনার একটুও লাগাম। ওপাশ থেকে বলে চলল মেহনুর। ব্লুটুথে মেহনুরের কথাগুলো শুনতে একটু আপত্তি লাগছে না। এভাবে মন ঝেড়ে কথা বলার মানুষটাই এতদিন দেখতে চেয়েছিল। লুকানো ছাপানো মেহনুর পুরোপুরি যেন মাহাতিমের কাছে ধরা দিয়ে বসুক। গ্রামে যাওয়ার বিষয়টা নিয়ে আপাতত আর চিন্তা নেই। মেহনুর এবার নিশ্চিন্তে মনে গ্রামের ভিটায় ফিরে যাবে। অন্তত রজনীর কাছ থেকে দূরে থাকবে, এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। বিরাট পরিকল্পনার একাংশ শুধু মেহনুরকে নিয়ে চিন্তিত ছিল, অথচ মেহনুরের জায়গায় মোহরা দিল মাহাদি। এদিকেই ঠান্ডা মাথায় সূক্ষ্ম চালাকিটা সেরেছে রজনী। মাহাদির মৃত্যু যে একটা দুর্ঘটনা নয়, একটা পরিকল্পিত হত্যা, সেটার শক্ত আলামত এখনো হাতের নাগালে পায়নি মাহাতিম। তার অভিজ্ঞ মস্তিষ্ক ইতিমধ্যে ধরে ফেলেছে রজনী পেশাদার কাউকে দিয়ে কাজটা করিয়েছে। কাজটা সমুদ্রপথে এত এত পর্যটকে এবং সাক্ষাৎ মাহাতিমের নাকের নিচ দিয়ে করাটা চারটিখানি ব্যাপার ছিল না। পুরো পরিকল্পনা সাজানো হয়েছে এক ভয়াবহ মস্তিষ্ক থেকে, যেটা অবশ্য রজনীর মাথা থেকে আসার সম্ভাবনা 100%। মাহাদির প্রতি যে মহিলা নির্মমতার পরিচয় দিয়ে ফেলেছে
সেখানে মেহনুরকে নাগালে রাখাটা বোকামি হবে। প্রগতিশীল রাজনৈতিক দলের কাউন্সিলর পদ থেকে এখন মেয়র পদে উত্তীর্ণ হবার জন্য তোড়জোড় চালাচ্ছেন রজনী। সোজা কথা নয়।